ইহকালের শাস্তি, পরকালের শাস্তি। যদি এখানে কোনো রকম কিছু হয় সেজন্য আপনার যে ফেসারত হবে সেখানে আমার হবে না। আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। উত্তরাধিকার বসাতে মরিয়া মন্ত্রী এমপিরা, ভোটের মাঠে তাদের 52 স্বজন। চেয়ারম্যান প্রার্থীকে গুলি ছুড়লেন বদি, হুঁশিয়ারি ইসি। 8 তারিখে নির্বাচন, ভোট বর্জন করবো, আমাদের দাবি নিরপেক্ষ নির্বাচন। উপজেলা নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে বিএনপির লিফলেট বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল বলছেন কেন্দ্রীয় নেতারা। বেইলি রোডের 46টি মৃত্যুতেও টনক নড়েনি মিরপুর 1 ভবনের 14 রেস্তোরাঁ। নেই কোনো অনুমোদন, ঝুঁকি নিয়ে অসতর্ক ভোক্তা। দুদিন পর আসছে ঝড় সহ বজ্র বৃষ্টি, সতর্ক থাকার পরামর্শ। চিনির সঙ্গে লবণ মিশিয়ে নকল স্যালাইন তৈরির চক্রে 3 সদস্য গ্রেফতার। এবং বহিরাগতদের হামলার জেরে বরিশাল বাস টার্মিনাল রণক্ষেত্র, সন্ধ্যার পরও থেমে থেমে চলে সংঘর্ষ। সংবাদ রাতে একেএস টিমটিবার দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। উপজেলার উত্তরাধিকার বসাতে মরিয়া আওয়ামী লীগের নেতারা। স্থানীয় সরকারের এই নির্বাচনের 3 ধাপে চেয়ারম্যান পদে এমপি মন্ত্রীদের স্বজন প্রার্থী হয়েছেন 52 জন। আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী এমপির স্বজনদের কারণে অনেক প্রার্থী কোণঠাসা নির্বাচনের মাঠে। বিশেষজ্ঞরা বলছেন দেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে গেছে, আর নির্বাচন কমিশনের হুঁশিয়ারি, অতি সুবিধাভোগীরা প্রভাব খাটালে ব্যবস্থা নেবে কমিশন। কাজী শাহিদের প্রতিবেদন। উপজেলা নির্বাচনের প্রথম 3 ধাপে মন্ত্রী এমপিদের অন্তত 52 জন স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। 3 ধাপের নির্বাচনে অন্তত 9 জন সন্তান চেয়ারম্যান প্রার্থী আছেন একজন এমপির বাবা ও আরেকজনের স্ত্রী। প্রার্থী হয় এগিয়ে শ্যালক, ভাই, চাচাতো ভাই, ভাতিজার তালিকা দীর্ঘ। 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। স্বজনদের বিজয়ী করতে মাঠে নানা তৎপরতা চালাচ্ছেন সাবেক ও বর্তমান এমপিরা। ভোটের পরিবেশ অনুকূলে নিতে চলছে হুমকি, গুলি। শয়তানের সঙ্গে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নেই, ইহকালের শাস্তি, পরকালের শাস্তি। যদি এখানে কোনো রকম কিছু হয় সেজন্য আপনার যে ফেসারত হবে সেখানে আমার হবে না। আপনার যে খেসারত হবে সেখানে আমরা বসা কারো হবে না। তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই, এবং আমি জানি যদি নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসল লাগলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় ভোটের মাঠে সমান সুযোগ নেই বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষমতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েছে, এতে দলটির ভেতরে স্বার্থের দ্বন্দ্ব আরও বাড়বে। রেলের উপারে ওনারা মনে করেন যে ওনারা বর্ডারে থাকেন, সেই হিসাবে কিছু নিরীহ লোকজন যারা আমার ভোট টোট করতেছে তাদের দেখা টাকা হলে হুমকি ধামকি একটু আছে। আওয়ামী লীগের সভাপতি তার ভাইকে জিতানোর জন্য সেই পুরানো কথা যে 10টা হোন্ডা 10টা গুন্ডা, এটা প্রভাব বিস্তার করে উনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের নির্বাচনে চলে গিয়েছে দুর্ভাগ্যবশত। তো এখন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রাজনীতিবিদদেরকে তাদেরকে চিন্তা করতে হবে যে তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চায়। তবে মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে কমিশন বলছে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। অতি সুবিধাভোগী ব্যক্তিরা প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে ব্যবস্থা নেবে। ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট, তার প্রতি একটু কি বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা। আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আপনি আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। দেশের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট 8 মে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এদিকে কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে এবার চেয়ারম্যান প্রার্থীর জামায়াত লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে সাবেক এমপি বদির দাবি, গুলি নয়, ওসব বিয়ে বাড়ির আতশবাজির শব্দ ছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা অবশ্য বলছেন তারা অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেবেন। কক্সবাজার থেকে শরফদেবের প্রতিবেদন। উকিয়া টেকনাফের যে কোনো নির্বাচন মানেই সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি থাকেন আলোচনায়। প্রার্থী হিসেবে নয়, নিজের আধিপত্য ধরে রাখতেই তিনি নিজের পছন্দ মতো প্রার্থীকে জিতিয়ে আনতে নানান কর্মকাণ্ডের অবতারণা করেন।
বদির বিরুদ্ধে এবারের অভিযোগ তিনি নিজ হাতে গুলি ছুড়েছেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থী নুরুল আলমের জামায়াত লক্ষ্য করে। এ প্রেক্ষিতে নুরুল আলম বলেন, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী উকিয়া টেকনাফের বর্তমান সংসদ সদস্য। বদি তার গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে অপর প্রার্থী জাফর আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার রাতে এমন সময়ই তাকে লক্ষ্য করে বদি 2 রাউন্ড গুলি চালায়। আমাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড পরিদর্শন করে, কিন্তু কৌশলগত কারণে তা আমার গায়ে আঘাত করেনি। গুলি করা প্রসঙ্গে আব্দুর রহমান বদি পাল্টা অভিযোগ করে বলেন, নুরুল আলমের লোকজন হোয়াইকং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে অপহরণ করেছে। এমন খবরে তাকে উদ্ধারে ছুটে যান তিনি। ছাত্রলীগ সভাপতিকে উদ্ধার করে ফেরার পথে বিয়ে বাড়ির আতশবাজির শব্দ শুনতে পান সবাই। এই আতশবাজির শব্দকেই গুলির শব্দ দাবি করছে বলে জানান বদি। কয়েকজন মোটরসাইকেল এবং লোকবল নিয়ে সেখানে তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই। বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলিবর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে জানিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত একটা জিডি আমি পেয়েছি, সেটা আমরা জিডি করে যথাযথ বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এমন পরিস্থিতির কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। 7 জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও দেশের মানুষ বর্জন করবে বলে মনে করে বিএনপি। এর পক্ষে জনমত গড়তে শনিবার থেকে লিফলেট বিতরণ শুরু করেছে দলটি। নেতারা বলছেন, উপজেলা নির্বাচন বর্জন দলের সঠিক সিদ্ধান্ত। নেতাদের আশা আজ হোক কাল হোক দেশকে মুক্ত করতে বিএনপি থেকে নেতৃত্ব আসবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রিপন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ। এখানে বিএনপি নেতারা দাবি করেন, ক্ষমতাসীনরা বিএনপিকে বাদ দিয়ে দেশের রাজনীতি করতে চাইলেও তা সম্ভব না। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের কোটি কোটি জনগণ থাকবে, বিএনপি থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের কোন রাজনীতি করতে দেওয়া হবে না, করতে পারবে না। বন্ধুরা, ইন্ডিয়া এই দাবেদার সরকারকে ক্ষমতায় রেখেছে বলেই আজকে বয়কট ইন্ডিয়া আজকে একটা স্লোগান জনগণের মধ্যে এই সেন্টিমেন্ট আকারে দেখা দিয়েছে। এই সেন্টিমেন্টকে আমরা সমর্থন জানাই। দেশের সুশাসন প্রতিষ্ঠায় শেষ লড়াইয়ের আহ্বান জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ হলে প্রতিবাদ প্রতিরোধ দুটোই চলবে একসাথে। কারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে? আপনাকে তো আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়িই পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কৌশলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার। দাবি করেন, বিএনপির উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমরা কাছে পুকুরে করে হয়েছে, আবার কি করুক, কি আমি নির্বাচনে নাই, ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না।
বিএনপি পার্সোনালি কি দাঁড়িয়ে অবস্থাটা। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, ক্ষমতাসীনদের পতনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। ষড়যন্ত্রের কথা আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, এই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নয়তলে একটি ভবনে রেস্টুরেন্ট 14টি, যার অনেকগুলোর আবার নেই কোনো ছাড়পত্র। বলছি মিরপুর 12 নম্বরের সোফরা টাওয়ারের কথা। সরেজমিনে গিয়ে দেখা গেল পপ লাউঞ্জ ও অ্যারাবিয়ান ক্যাফে ব্যবসা করছে কোনো অনুমোদন ছাড়াই। একটি মাত্র ছোট্ট সিঁড়ি, সরু জরুরির বহির্গমন পথ এই রেস্টুরেন্টগুলোকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই ভবন দেখলে মনে হয় বেইলি রোডের 46টি মৃত্যু আমাদের কিছুই শেখায়নি। ফখরুল ইসলামের প্রতিবেদন। ভোজন বিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে চাকচিক্যে ভরা এসব রেস্টুরেন্টে ঢু মারেন হর হামেশাই। পল্লবীর এই সাফুরা টাওয়ারটির 9টি ফ্লোরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে 14টি রেস্টুরেন্ট। প্রতিদিনই কয়েক হাজার ভোক্তা খেতে আসেন এখানে। এত সব মানুষের বিপরীতে 9তলা ভবনের 14টি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার, রান্নাঘর আর গেঞ্জি পরিবেশ কতটা ঝুঁকিপূর্ণ তা জানেন না কেউই। 9তলা ভবনটির 2টি ছোট্ট বহির্গমন সিঁড়ির একটিতে মানুষের যাতায়াত বন্ধ রয়েছে। ভবনের রুফটপে গড়ে তোলা হয়েছে বিলাসী পশ লাউঞ্জ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসন কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র নেই। ভোক্তাদের অন্ধকারে রেখেই মুনাফার লোভে চালাচ্ছেন রেস্টুরেন্ট। এটা রুফটপ রেস্টুরেন্ট, তো আমাদের ফায়ার সার্ভিসের লাইসেন্স হচ্ছে এটার বিল্ডিং মালিকের কাছে। আমাদের মালিক যেটা বলছে যে ওনার কাছে সব লাইসেন্স আছে এটার। রুফটপ রেস্টুরেন্ট কোনো অনুমোদন দাবি দেয়নি, এটা আমি আসলে সঠিক বলতে পারবো না। ভবনের 4র্থ তলায় অ্যারাবিয়ান রেস্টুরেন্ট মধ্যপ্রাচ্যের স্টাইলে খাবার পরিবেশনের পরিবেশ রেখেছে দেশি বিদেশি ভোক্তাদের জন্য। কিন্তু রেস্টুরেন্টটি ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসনের ছাড়পত্র দেখাতে পারেনি। ভবনের ক্রিমসন কাপ রেস্টুরেন্টটিও দেখাতে পারেনি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। ভবনে এত সব রেস্টুরেন্টের ভিড়ে বিএফসি, খানাজ কিংবা বার্গার কিং নিয়ম মেনেই রেস্টুরেন্ট চালাচ্ছে। আমাদের কাছে এই সার্টিফিকেটগুলো থাকলে হয় কি তাদের একটা খাবারের নিশ্চয়তা পাওয়া যায়। তো আমার কাছে সবারই মনে হয় যে সরকারি যেই সব জিনিসগুলো রেস্ট্রিকশনগুলো আছে সবার মেনে চলা উচিত। 14টি ছোট বড় রেস্টুরেন্টে ঠাসা পল্লবীর এই ভবনটিতে ছোট 2টি লিফট ছাড়া অগ্নি নিরাপত্তায় নেই পর্যাপ্ত বহির্গমন ব্যবস্থা। এই ভবনের কোনো রেস্টুরেন্টের নেই ফায়ার সার্ভিস লাইসেন্স। রুফটপে গড়ে উঠেছে অবৈধ রেস্টুরেন্টও। অনিয়মের এত সব বেড়াজালে কর্তৃপক্ষের ভূমিকা শুনশান নীরব। রাজধানীতে বেইলি রোড কিংবা বনানী অগ্নিকাণ্ডের এমন ভয়াবহতার পরও কর্তৃপক্ষ আর ব্যবসায়ীদের উদাসীনতায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে। আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বলেন, এই দায়হীনতার পরিবর্তন না ঘটলে আবারও ভয়াবহতার মুখোমুখি হতে হবে রাজধানীবাসীকে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দুদিন পরেই কমে আসবে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ। 5 মে থেকে টানা 1 সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বাতাস সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে বজ্রপাত নিয়ে জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ আবহাওয়াবিদদের। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গরমের তীব্রতা কেটে উঠতেই নতুন রূপে সেজেছে প্রকৃতি। সতেজতা ও নির্মলতার ছোঁয়ায় প্রশান্তি জেগে বসেছে প্রকৃতি ও জনজীবনে। নির্মল বায়ুতে প্রাণ ভরে শ্বাস নিতে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে মানুষ। আলতো রোদের ছোঁয়া পেয়ে ক্লান্ত পথিকের মতো ছিড়িয়ে দিচ্ছে পশু পাখিরাও। গত এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহ ছিল সেটি এখন মে মাসে কমতে শুরু করেছে, আর সেটির কারণে স্বস্তি মিলছে ঢাকাবাসীর। বৃষ্টি হওয়ার কারণে একটু তাপমাত্রা কমেছে,
কমার পরে জনজীবনে একটু স্বস্তি আসছে। তাপপ্রবাহ কমার জন্য আরও যদি বৃষ্টি হয় তাহলে বেটার হয়। যে পরিমাণে তাপমাত্রা ছিল ঢাকা শহরে, মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। আবহাওয়াবিদ বলছেন রবিবার 5 মে থেকে পর্যায়ক্রমে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। থাকবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও। 6 মে বাংলাদেশের তাপপ্রবাহ দুই এক জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকের রাত থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নগরীতে বৃষ্টিতে স্বস্তি আনলেও বজ্রপাত নিয়ে সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই নিয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। যেহেতু এই বজ্রঝড়ের স্থায়িত্বকাল খুবই কম, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত এর আয়ুষ্কাল, এই সময়টা তারা যদি ঘরে অবস্থান করে তাহলে প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। গেল বৃহস্পতিবার বজ্রপাতে সারা দেশে 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। চুক্তির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল 7 দিনের মধ্যে না মানলে রাফায় অভিযানের হুমকি তেল আবিবের। দেশে দেশে ছাত্র আন্দোলন। তীব্র দাবদাহের সুযোগে বাজারে ভেজাল খাবার স্যালাইন সরবরাহ করেছে এক শ্রেণীর অসাধু চক্র। দেখতে হুবহু এসএমসির মতো নকল স্যালাইন তৈরি করে তা বাজারে সরবরাহী চক্রের 3 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 2800 প্যাকেট খাবার স্যালাইন। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, দীর্ঘ 12 বছর ধরে নকল স্যালাইন তৈরি করে আসছিল চক্রটি। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ, তৃষ্ণা নিবারণে কেউ বারবার পান করছেন শরবত, পানি শূন্যতা রোধে অনেকে পান করছেন খাবার স্যালাইন। তীব্র তাপপ্রবাহে বাজারে স্যালাইনের চাহিদা বাড়ার সুযোগে নকল স্যালাইন বাজারে ছেড়েছে অসাধু চক্র। দেখতে হুবাহু এসএমসির স্যালাইনের মতো এই নকল স্যালাইন তৈরি করে কম দামে তা বিক্রি করে মানুষকে প্রতারিত করে আসছিল চক্রটি। এ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার মিন্টু রোডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই যে স্যালাইনটা, তারা এই যে চতুর্দিকে কালো দাগ এবং এর আদলটা হলো NSMC আর তারা এখানে লিখছে SNC, অর্থাৎ সবকিছু এক মনে করে মানুষ তাহলে আসলে এটা তো ভেরিফাই করার কোনো তাদের সুযোগ নেই। মানুষ কিনছে আর সমানে বিভিন্ন জায়গাগুলো তারা বিলি করছে। এই চক্রের আমরা 3 জনের গ্রেপ্তার করেছি, আরেকজন রয়েছে, তাকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। শুধুমাত্র চিনি ও লবণ দিয়ে তৈরি করা এসব স্যালাইন খেলে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। ডায়রিয়া হলে অথবা রক্ত পানি শূন্যতা যেটা হলে শরীরের ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তখন ইলেকট্রোলাইটের ঘাটতির পূরণের জন্য মানুষ স্যালাইনটা খায়। কিন্তু এই নকল ওর স্যালাইন এখানে যে খাওয়ার পরে এটা শরীরে যে বিভিন্ন অঙ্গ আমরা মনে করি এটা ভালোর চেয়ে খারাপ হয়ে বেশি হয় এবং কিডনি, হার্ট, লিভার এগুলি সমস্যা আরো বেশি পরিমাণ বেড়ে যায়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন 2800 প্যাকেট খাবার স্যালাইন উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। সেখানে শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। থেমে থেমে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল। বহিরাগতদের হামলার জেরে দুপুরে সংঘর্ষে শুরু হলেও সন্ধ্যা থেকে ফের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সহকর্মী শফিক মুন্সির পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের রিপোর্ট। সড়কে সাইড না দেওয়াকে কেন্দ্র করে শনিবার বেলা 1টায় বরিশাল থেকে মাদারীপুরগামী শৌখিন পরিবহনের চালক শাকিল ও হেলপার সৌরভকে মারধর করে 2 জন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে নথুল্লা বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা। প্রতিবাদ সহ এ মারধরের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় দফায় দফায় বিক্ষোভ করে বাস মালিক গ্রুপের কার্যালয়ে তালা দেয় শ্রমিকরা। এক পর্যায়ে তারা টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে রাখে। এ সময় টার্মিনালের ভেতরে থাকা 7টি বাস কাউন্টারে ভাঙচুর চালানো হয়। পরে
পরে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ানের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধ শ্রমিকদের এক অংশ। বহিরাগতদের প্রশ্রয় দেয়ায় বারবার নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি জানান তারা। পরিবহন শ্রমিক আহত আছে 4 জন, আর বহিরাগত লোক আমাদের টার্মিনালে রাজনীতি করে আমাদের গায়ে হাত তুলবে, সেটা তো আমরা মানব না। এদিকে সাবেক পরিবহন শ্রমিক নেতা লিটন মোল্লা টার্মিনালের পরিবেশ নষ্ট করতে শ্রমিকদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে দাবি আরেক পক্ষের। এটা একটা বাহিরের, যেমন বাহিরের আপনার এই জিনিসটা নিয়ে যে কাশ্মীরের চেয়ারম্যান লিটন মোল্লা তার কিছু অনুসারী তারা ওই জায়গাটা উত্তেজিত করার জন্য এই ঝামেলাটা পাকাইছে। ঘটনাস্থলে গিয়ে বেলা 3টায় পুলিশ 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে এইখানে বাস স্ট্যান্ডের মধ্যে কয়েক দফা তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারা কয়েকবার রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, 1 মিনিটের জন্য রাস্তা বন্ধ ছিল। পরবর্তীতে আমরা কথা বলে রাস্তা এই মুহূর্তে খোলা হয়েছে, রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে এবং দুই পক্ষের এখানে যে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছে তার সাথে কথা বলে আমরা এই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করছি। বিক্ষোভ ও ভাঙচুরের সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন আরও 2 জন শ্রমিক। এদিকে রাত 8টার পর আবারও দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অনেকেই কাউন্টারে এসে ফিরে যায় আতঙ্কে। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরও থাকছে। চট্টগ্রামে দ্বিতীয় টি20তে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাফা, খান ইউনিস সহ গাজার বিভিন্ন এলাকায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 11 জনের। এর মধ্যে রাফাতেই প্রাণ গেছে 3 জনের। নুসাইরা শরণার্থী ক্যাম্প এলাকাতেও অব্যাহত আছে ইসরায়েলি বর্বরতা। ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন ডক্টর আদনান আল বাসারাহ নামে এক চিকিৎসক। এ নিয়ে গাজায় 7 মাসে ইসরায়েলি বাহিনীর হাতে খুন হয়েছেন 491 চিকিৎসা কর্মী। এদিকে মিশরের কায়রোতে চলমান অস্ত্রবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতির দাবি করেছে হামাস ও ইসরায়েল। হামাসের মুখপাত্র জানান, চুক্তির বেশ কিছু বিষয়ে অগ্রগতি এসেছে। প্রস্তাবে 40 দিনের যুদ্ধবিরতি সহ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে কয়েক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তির শর্ত দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে চুক্তি না হলে রাফা স্থল অভিযানের হুমকি দিয়েছে ইসরায়েল। রাফাতে স্থল অভিযান হলে হাজারো ফিলিস্তিনি জীবন ঝুঁকিতে পড়বে, সতর্ক করেছে জাতিসংঘ। গাজা ইসরায়েলি বাহিনী নৃশংসতার বিরুদ্ধে ছাত্র আন্দোলন ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের গণ্ডি। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়ার মতো দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় সোচ্চার। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে এ আন্দোলন। গেল কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটক হয়েছেন 2000-এরও বেশি শিক্ষার্থী। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রের আইভি লীগ স্কুল ইউনিভার্সিটি অফ কলম্বিয়াতে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো নির্বিচার গণহত্যার প্রতিবাদে সরব হয়ে ওঠে এই বিশ্ববিদ্যালয়। এর কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও দাবানলের মতো ছড়িয়ে পড়ে ফিলিস্তিনপন্থীদের আন্দোলন। তবে এই বিক্ষোভে অনেক ইহুদি ধর্মাবলম্বী এবং ইসরায়েলি মার্কিন নাগরিকও অংশ নেয়। যুক্তরাষ্ট্রের এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের একাধিক নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতেও। গাজায় অবিলম্বে হামলা বন্ধের দাবি সহ ইসরায়েলের বর্বরতাকে সমর্থন বন্ধ, ইসরায়েলকে যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধ এবং এই যুদ্ধকে সমর্থন করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। পাশ্চাত্য থেকে প্রাচ্য, ইসরায়েলি কর্মকাণ্ড বিরোধী এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। জার্মানির রাজধানী বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটিতে জড়ো হন 300-র বেশি বিক্ষোভকারী। পশ্চিমা নেতাদের ধিক্কার জানিয়ে সবার মুখে মুখে স্লোগান, ফিলিস্তিনকে মুক্ত করো। এই বিক্ষোভ সমাবেশ থেকে একাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে বার্লিন পুলিশ। ফ্রান্সের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হন রাজধানী প্যারিসে। সিয়ন্স পো ইউনিভার্সিটি থেকে শুরু করে সোরবান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। তবে তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় দাঙ্গা পুলিশ।
কয়েক বছর আগ পর্যন্ত ছাত্রছাত্রীদের বিক্ষোভ সমাবেশে পুলিশ আসতো না, আর এখন একদম উল্টো চিত্র দেখা যাচ্ছে। ফিলিস্তিনের যেই বিপর্যয়কর অবস্থা চলছে তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত শক্ত অবস্থান নেয়া। ৩৪,০০০ ফিলিস্তিনের মৃত্যুকে অদেখা করা যায় না। অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা, ফলে অস্থিরতা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়গুলোতে। ব্রিসবেনে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি বিক্ষোভের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিক্ষোভের আঁচ পড়েছে প্রতিবেশী দেশ কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতেও। মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটি প্রাঙ্গণে তাঁবু টানিয়ে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। সেখান থেকেও বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের প্রতি যুক্তরাষ্ট্রের পুলিশের আচরণের নিন্দা এবং ফিলিস্তিনের পক্ষে কিউবার রাজপথে নামেন হাজারো বিক্ষোভকারী। এ সময় গাজায় যুদ্ধবন্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাঁড়াশি অভিযান চালানো হলেও যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে থেমে নেই ফিলিস্তিনপন্থীদের আন্দোলন। নিউ ইয়র্কে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। শুক্রবার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং নিউ স্কুলের আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তারও করা হয়। এছাড়াও অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ধাওয়া দেয় পুলিশ। অ্যাসোসিয়েটেড প্রেসের এক পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে ২,০০০-এরও বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আটক করা হয়েছে, যার বেশিরভাগই কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।